জায়গাটা অদ্ভুত রকমের সুন্দর, তাই না? মেঘালয়া আরেকবার আমাদের মন্ত্রমুগ্ধ করে দিল। আগের পর্বে আমরা চলে গেছিলাম ওয়ারিচোরা, যেখানে শুধু আমরা রিভার ক্যানিয়নটা এক্সপ্লোর করিনি, তার সাথে অদ্ভুত কিছু সুন্দর ওয়াটারফল আর দারুণ কিছু জায়গাও এক্সপ্লোর করেছি। এই পর্বে আমরা চলেছি মাও ফাংলুরের দিকে। খুব সুন্দর, অফবিট আর আনএক্সপ্লোর্ড একটা জায়গা, ভ্যালি বলা চলে। যাওয়ার পথে এক্সপ্লোর করেছি অসাধারণ কিছু সুন্দর ল্যান্ডস্কেপ, দুর্ধর্ষ কিছু রাস্তা যেটা যে কোনো মোটরসাইকেল রাইডারকে পাগল করে দেবে, আর তার সাথে আমরা গিয়ে পৌঁছেছি মাও থারাসান পিক। তো এই পর্বে আজকে আমরা এক্সপ্লোর করব মাও থারাসান পিক অবধি। লেটস গো। Hey, what's up everyone? আমি সুব্রত আর আপনারা দেখছেন বিয়ন্ড মাইলস্টোনস। কালকে আমরা ওয়ারিচোরা কভার করে চলে এসেছি সিজু মার্কেট ওয়ে রাইট সাইডে টার্নে চলে এসেছি সিজু কেভের পাশে সিজু রিসর্ট। রুমটা কিছুটা এরকম, 3টে বেড রয়েছে, 1, 2, 3, আর নিচে আমি নিজের জন্য একটা বেড নিয়ে নিয়েছি। তো 4 জন এখানে অ্যাকোমোডেট করেছি। আমাদের টোটাল খরচা আসছে 1500 টাকা, আর ভিউ তো দেখতে পাচ্ছেন। বাই দ্য ওয়ে, রুমের 1500 বললাম, কিন্তু বেডের জন্য আমাদের এক্সট্রা 300 লেগেছে। সো টোটাল পড়েছে আমাদের 1800 টাকা। আজকে আমরা বেরিয়ে যাচ্ছি কোথায় একটু বলে দে তো। আর একটু জোরে, একটু জোশ চাই। ইয়েস। এখান থেকে অলমোস্ট 180-190 কিলোমিটারের মতো ডিস্টেন্স। চেষ্টা করছি তাড়াতাড়ি সকালে বেরিয়ে দুপুরের মধ্যে পৌঁছে যাওয়ার। একটা হোটেল নিয়ে জিনিসপত্র ডাম্প করে তাড়াতাড়ি করে চলে যাব মাও ফাংলুর ভিউ পয়েন্ট কি পুরো জায়গাটাই একটা সুন্দর ল্যান্ডস্কেপ, পুরো জায়গাটাই ভিউ পয়েন্ট। এই মোমেন্ট অবধি মেঘালয় আমাদের সারপ্রাইজ করতে ছাড়েনি। যেখানেই যাচ্ছি প্রত্যেকটা জায়গা এত সুন্দর, প্রত্যেকটা ঝর্ণা, প্রত্যেকটা নদী। ইভেন এই জায়গাটা সম্পর্কে আমাদের কোনো আইডিয়া ছিল না, আমরা জাস্ট রাত্রে একটা থাকার জায়গা খুঁজছিলাম। কিন্তু লুক অ্যাট দিস, সেই সেম সবুজাবর নীল জল, অসাধারণ ল্যান্ডস্কেপ। আমাদের বেরোনোর প্ল্যান ছিল 6টার সময়, তো আমরা একটু লেট হয়ে গেছি, 6:30 বাজে। 7টার মধ্যে আমরা বেরোবো। এখন আমি বসেছি ডিম ছুলতে। ওকে, কালকে রাত্রে আমরা খাবারের সাথে সকালের জন্য ডিম অর্ডার করে দিয়েছিলাম। থ্যাংক ইউ। তো সবাই মিলে ডিমটা খেয়ে বেরোবো, তাহলে পেটে অনেকক্ষণ স্টে করবে, কারণ যে ডিস্টেন্সটা কভার করবো সেটাতে ব্রেকটা কম দিতে হবে। তো পেটে প্রোটিন জাতীয় কিছু খাবার থাকলে অনেকক্ষণ স্টে করবে। সব থেকে সস্তা টিকাও ব্রেকফাস্ট, আর সব থেকে লংগেস্ট স্টে করে পেটে, মানে লংগেস্ট স্টে করে মানে খাওয়ার হিসেবে। পাথর দিলে সারাদিন থাকবে, সেটা তো দিতে পারবো না। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি সিজু টুরিস্ট লজ থেকে। এই যে কিছুটা এই রকম দেখতে, আর পাশেই হচ্ছে সামসিং নদী। এই দাদার নাম হচ্ছে রাবুगा, ওনার নাম্বার আমি डिस्क्रिप्शने ऐड कर दीजिए। दादा यहाँ पे घूमने के लिए कौन कौन सा जगह है थोड़ा बता दीजिए। घूमने के लिए पहले तो सिजू केव रॉक फॉर्मेशन बोला ना। रॉक फॉर्मेशन ऊपर है, रॉक फॉर्मेशन तो, और बर्ड सेंचुरी, रोंगडोंग वाटरफॉल। अच्छा, ये चार इधर भी है। उधर वो पेड़ राफ्टिंग कर सकता था, अभी तो राफ्टिंग तो नहीं हो रहा है, लेकिन बोट से जा सकता है इधर में, तो सिमसंग से। अच्छा अच्छा अच्छा, ठीक है। এটা আমার জানা ছিল না, বাট এটা লিস্টে অ্যাড করলাম। নেক্সট টাইম যখন আসবো এখানে আরেকদিন আমি থাকবো, আর এই জায়গাটাও কভার করবো। স্পেশালি একটু সময় নিয়ে আসলে এইখানে বসে যা লাগবে না, অসাধারণ জায়গাটা। আর ব্যালকনি থেকে দারুণ ভিউ আছে, ওটা অলরেডি দেখিয়েছি, মানে ব্লগের স্টার্টেই ওটাই ছিল। তো চলুন তাদের বেরিয়ে পড়ি। আজকে সময়ের অভাবে এগুলো আমরা কভার করতে পারছি না, কারণ এটা আইটিনারিতে ছিলই না। এই ছোট্ট বাম্বু ব্রিজটার কথা বলছিলাম, যখন হাঁটছি ডেবে যাচ্ছে। পাশে একটা ছোট্ট ঝর্ণা আছে, ওটা গিয়ে এই নদীতেই মিশছে। চলো 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 চলো। চলে এসেছি আমার বাইকের ককপিটে, আর এখান থেকে জার্নি স্টার্ট হচ্ছে। বাই দ্য ওয়ে, রাত্রে এইখানে আমরা বাইকটা পার্ক করেছিলাম, এটা হচ্ছে কমন পার্কিং লট। আর এইদিকে হচ্ছে সিজু কেভ, আর আমরা এইখান থেকে হেঁটে ব্রিজ থেকে চলে গেছিলাম সিজু ট্যুরিস্ট লজ। বাট দাদারা রিয়েলি হেল্পফুল, ওনারা এসে এখানে লাগেজ লোড করা থেকে শুরু করে সব কিছু করে দিলেন। জার্নি স্টার্ট করছি। থ্যাংক ইউ। খুব ভালো ব্যবহার, খুব ভালো ব্যবহার। এক্সাইটিং ডে, আরেকটা নতুন রাইড। চলেছি 199 কিলোমিটার ফ্রম সিজু
কেভ। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে মো ফাংলুর, একটা দারুণ ল্যান্ডস্কেপ। আর ওইখানে আমরা প্রথমে গিয়ে খুঁজবো কোথায় থাকার ভালো জায়গা আছে। ভালো খারাপ যাই হোক, মোট কথা একটু শান্তিতে থাকার জায়গা পেলেই হলো। ল্যান্ডস্কেপটা ম্যাটার করছে, সময় মতো পৌঁছানো ম্যাটার করছে। সময় এখন 7:30 আর গুগল ম্যাপ বলছে এখান থেকে আমাদের সময় লাগবে 5 ঘন্টা 33 মিনিট পৌঁছাতে। 200 কিলোমিটার পাহাড়ের রাস্তা 5 ঘন্টা 33 মিনিট মানে বেশ ভালো রাস্তা এক্সপেক্ট করছি। বাকিটা রাস্তায় বেরিয়ে দেখা যাক কীরকম হয়। লেটস গো। আজকে সকালে স্টার্ট করার সময় হেলমেটটাকে ফেলে দিলাম, 1 মিনিটের জন্য বুকটা ধক করে উঠলো। সামনে যে ভাইজারটা খুলে ছিটকে বেরিয়ে গেল, ভাবলাম ভাইজারটা তো গেলই, সাথে বোধহয় গোপ্রোটাও গেল। গোপ্রোটা এই ক্র্যাশটা সার্ভাইভ করে গেছে, তাই জন্য আপনারা এই মোটর ব্লগটা কন্টিনিউ দেখতে পাচ্ছেন এখন অবধি। কাঁচটা যেটা সেটাও দেখলাম সুন্দর করে আটকে গেল, এক্সারের কোয়ালিটি তারিফ করবো এই জায়গাটায়। বাট সামনে যে একটা ছোট্ট ক্লিপের মতো থাকে যেটা ধরে তোলা নামানো করা হয়, সেই পার্টটা গেছে ভেঙে, ডাইরেক্ট ওটার উপরেই পড়েছে আই গেস। আর একটু স্ক্র্যাচ এসছে, বাট খুব একটা অসুবিধা হচ্ছে না। সিজিউ মার্কেট থেকে আমরা চলে এসেছিলাম 4 কিলোমিটার ভিতরে, এইখানে এই ট্যুরিস্ট লজটায় থাকার জন্য। রাত্রিবেলা আমরা বেরিয়েছিলাম কালকে ওয়াড়িচোড়া থেকে। ব্লগটা যদি মিস করে থাকেন প্লিজ দেখবেন, ইট ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট ট্রিপ আই এভার মেড ইন মাই লাইফ। আর তার সাথে অফরোডিং যাদের পছন্দ অবশ্যই দেখবেন, কারণ ওরকম ভয়ানক রাস্তা, 3-4টে ওয়াটার ক্রসিং, মানে বুঝতেই পারছিলাম না কোথায় চলে এলাম। রাত্রিবেলা আমরা চালিয়ে এখানটায় এসে থেকেছি, আর সেটার কারণ হচ্ছে ওই অফ রোডটাকে যাতে আমরা আজকের দিনে অ্যাভয়েড করতে পারি। একটা অল্টারনেটিভ রুট ছিল, প্রথমে তো গুগল ম্যাপ আমাদের ওই রাস্তায় পাঠিয়েছে, তারপরে যে অল্টারনেটিভ রুটটা পেলাম সেটাও কিন্তু অফরোডিং ছিল, বাট অতটা কষ্ট দেয়নি আমাদের, মানে ম্যানেজেবল ছিল, বাট বেশ অফরোড ছিল কালকে রাতে যে এসেছি। তো ওইখানে 26 কিলোমিটার এই অফরোডটাতে মোটামুটি আমাদের 2.5 ঘন্টার মতো টাইম লাগলো। আজকে আমরা টেকনিক্যালি 2.5 ঘন্টা এগিয়ে রয়েছি, না হলে ওইখান থেকে শুরু করলে, মানে ওয়াড়িচোড়া থেকে শুরু করলে আজকে কিন্তু আমাদের পৌঁছাতে সন্ধ্যা হয়ে যেত। তো ওই ল্যান্ডস্কেপটা যেটুখানি সময় স্পেন্ড করা, জায়গাটার মজা নেওয়া, সেটা মিস হয়ে যেত। মো ফাংলুর একদমই অফবিট, খুব বেশি ব্লগ বা খুব বেশি লোকজন আমি এক্সপেক্ট করছি না। এই পুরো মেঘালয় ট্রিপটাই আমরা প্ল্যান করেছি যাতে মানুষের ভিড় এড়ানো যায়। আর বাচ্চারা কি সুন্দর হাই করলো। হ্যাঁ, তো মানুষের ভিড় যাতে এড়াতে পারি, নর্মাল ট্যুরিস্ট স্পট যেখানে অলরেডি মানুষ ভিড় করে বসে থাকে সেগুলোকে অ্যাভয়েড করে একটু শান্তি খুঁজবো অফবিট জায়গাগুলোতে, তার সাথে বাইক চালানোর আনন্দ। সবকটা এখন অবধি প্ল্যান মতো হচ্ছে। প্রথম 2 দিন আমরা একটু ধেরিয়েছিলাম, তো ভেবেছিলাম গেল বুঝি পুরো ট্রিপটা গড়বড় হয়ে যাবে, বাট ঠিক আছে, আমরা আবার আস্তে আস্তে ক্যাচ আপ করে ফেলছি। ইঞ্জিনে জল লাগতেই পুরো ধোয়া বেরোচ্ছে। চলে যাবা, চলে যা। ঠিক আছে, আমার তো আর পিলিয়ন আছে, লাগেজ রয়েছে প্রচুর। নাইস। কি কি পেট্রোল পাম্প পেছনে ছিল না? না না, সামনে আরো পাবো তো, পিছনে আর গিয়ে লাভ নেই, টাইম বাঁচাতে হবে না। সিজু বাজার ক্রস করলাম। সিজু বাজারটা ক্রস করতে একটা ছোট্ট ওয়াটার ক্রসিং ছিল, ছোট্ট না ভালোই বড় ছিল, তো ওটা ক্রস করে আমরা এখন এগিয়ে চলেছি। এখানে না গ্রামের নামগুলো আমি একদম মনে রাখতে পারি না। একটা ছিল কি জানো, ন্যাকড়া আর কাঁকড়ার মিক্সচার ছিল, নংকড়া। তো ওই দিকেই যাচ্ছি এখন। ইট পাথরের থেকেও সব থেকে বেশি যেটা নিয়ে স্ট্রাগল করছি সেটা হচ্ছে ধুলো। এই রাস্তার মাঝখানে এরকম পুরো একটা ধুলোর লেয়ার রয়েছে, এই যে যেমন এইখানে। তো যেই কারণে বাইকটাকে টিল্ট করা যাচ্ছে না। টিল্ট না করা গেলে এই সমস্ত রাস্তায় ফার্স্ট টার্ন নেওয়াটা খুব চাপের। সব থেকে বড় আরেকটা সমস্যা হচ্ছে ধুলো। আপনারা ভাবছেন দুটোই এক কেন? একটা হচ্ছে রাস্তার ধুলো, একটা হচ্ছে হাওয়ার ধুলো। এই যে কোনো গাড়ি গেলে পুরো মনে হয় মেঘে ঢেকে দিয়ে চলে গেল। মেঘালয়কে মেঘের রাজ্যই বলা হয়, অ্যাটলাস অফ ক্লাউড। তো সেখানে এত রকমের মেঘ আছে জানতাম না। আমি জানতাম আকাশে যে মেঘ দেখি সেই মেঘই থাকবে, ধুলোর মেঘটাও অ্যাডিশন। ব্রিজটার সামনে লেখা রয়েছে উইক ব্রিজ, অনলি 1 ভেহিকল অ্যাট এ টাইম। তাই একটু দাঁড়িয়ে গেলাম, বাকি রয়ে গেল। কি হলো কেসটা বুঝতে পারছি না। হঠাৎ করে এত রোদ থেকে আস্তে আস্তে কুয়াশা শুরু হয়ে গেল, কনকনে ঠান্ডা শুরু হয়ে গেল। মেঘালয় ইজ অ্যাকচুয়ালি ফুল অফ সারপ্রাইজেস। ফিজিক্স কেমিস্ট্রি সব চেঞ্জ হয়ে যাচ্ছে। বেলা যত বাড়বে হিসেব মতো গরম বাড়বে।
বেলার সাথে হঠাৎ করে দেখছি, মানে একটু আগে দেখছি রাস্তাটার সাথে সাথে ভেজা, তারপর একটু এগোতে দেখছি এই যে পুরো মেঘে পুরো ঢাকা চারিদিকে। আপনারাও দেখলেন সকালবেলা পুরো রোদ উঠেছে, ভালো কন্ট্রাস্ট। সেখান থেকে এটা তো মানে আনএক্সপেক্টেড। ঠান্ডাটা মারাত্মক বেড়ে গেল। আমার উইন্টার লাইনার পরা রয়েছে কিন্তু চেনটা খোলা ছিল, এবার পুরো হঠাৎ করে কনকন করতে শুরু করলো। চেনটা আটকে দিয়েছি কিন্তু তাও হাতে ফাতে বুঝতে পারছি যে বেশ ঠান্ডা বেড়ে গেল হঠাৎ। এই ট্রিপের এটা 6th রিফিল। তো প্রত্যেকবারই যে ফুল ট্যাঙ্ক করেছি সেরকম না, বাট রুরাল জায়গা যেহেতু, তো সব জায়গায় পেট্রোল পাবো কিনা তো ঠিক নেই, হয়ে গেছে। তো এখানে হলো 884.41, ভরালাম হচ্ছে 9.23 লিটার্স। এখানে তেলের দাম কিন্তু কম, 95.82। ও মেঘালয়, ইউ বিউটি। নিচে ওখান থেকে নদী রয়েছে, মোস্ট প্রবাবলি সামসিং নদী, আর উপরে তো দেখতেই পাচ্ছেন সবুজ পাহাড়, তার চূড়ায় মেঘের একটা টোপর, অসাধারণ। রাস্তাটা তো পাগল করে দিয়েছেই, এত টুইস্ট অ্যান্ড টার্ন এর আগে আমি কোথাও পাইনি। আমার মনে হয় রিয়েলি কোনো মোটরসাইক্লিস্ট হবে যার এইখানে চালিয়ে ভাল লাগবে না। বাট লুক অ্যাট দিস, এরকম মেঘ আর রোদের খেলা চলছে, তার মাঝখান থেকে এরকম টুইস্ট অ্যান্ড টার্নস, ও মাই গুডনেস। এখানে অনেকটা লম্বা স্ট্রেচ পেলাম অনেকক্ষণ বাদে অ্যান্ড বলতে না বলতে ওয়াও ওয়াও, রাইডিং প্লেজার যাকে বলো, আলাদা আলাদা। এই রাস্তাটা অলওয়েজ আপনাকে ইন্সপায়ার করবে খুব থ্রটল আপ করতে। এই যে মাঝখানে মানে বলতে না বলতে পারফেক্ট এক্সাম্পল, কালকে এটা হয়েছিল, আমি অলরেডি দেখেছি। এরকম চালাতে চালাতে সাডেনলি একজন গাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েছিল। ট্র্যাম্প তো নো ডাউট পুরো ব্যাপারটাকে ফ্ললেস করে দিয়েছে। এইখানে রাইডটা মারাত্মক এনজয় করছি, লো এন্ড টর্ক থেকে শুরু করে রাইডিং কোয়ালিটি, সাসপেনশন অ্যান্ড তার সাথে কন্ট্রোল। বাট আমার সামনে রয়েছে মেটিয়ার, আর শ্রীরূপ ওটাকে যেভাবে ইউটিলাইজ করছে এই টুইস্ট অ্যান্ড টার্নগুলোতে মানতে হবে। ওই যে এই জায়গাটার কথাই বলছিলাম, NENGKRA, ন্যাকড়া আর কাঁকড়ার মিক্সচার, ন্যাংখড়া। এবার রাস্তাটা দেখাই, এখানটায় ধরে নেবো এবার ন্যাশনাল হাইওয়ে 62, আর এইখান থেকে আমরা প্রথমে যাব হচ্ছে রংজেং নামে একটা গ্রাম পড়বে। ওইখান থেকে আমরা ডাইভারশন নেবো আমাদের গতানুগতিক রাস্তা থেকে, মানে আমরা দুধনই থেকে যে রাস্তাটা এসছিলাম সেখান থেকে চেঞ্জ হবে। তো রাস্তাটা কেমন লাগলো এখন অব্দি? চালাইছো? মার্কেটের ভেতর থেকে যাচ্ছি এখন। একটু আগে দেখলাম প্রচুর সবজির দোকান, মেটে আলু আর ওলটা খুব কমন দেখলাম, মাছের বাজারও দেখলাম, আর কাঠবাদাম দেখলাম এখানে বিক্রি হচ্ছে। এটা কাঠবাদাম, এই তো কাঠবাদামই তো মনে হচ্ছে, হ্যাঁ কাঠবাদাম। একটা ব্রেক নিয়েছি, এখানে কয়েকটা বাইক রিপেয়ারিং এর দোকান আছে। এখানে শ্রীরূপ নিজের বাইকের কাজ করালো। এই কদিন যা অফরোডিং হয়েছে, ওর বাইকে যে অক্সিলারি লাইট সেটা ঢিলা হয়ে গেছিলো, প্লাস একটা সুইচের স্ক্রুও খুলে গেছিলো, তো সেই দুটোর কাজ করালো। ততক্ষণে আমরা চলে এসেছি পিছনের এই রেস্টুরেন্টটাতে, একদম ছোট্ট কাঠের রেস্টুরেন্ট, দেখে বোঝাও যাবে না। আমি ঠিক নামটা পড়ে উঠতে পারছি না, অদ্ভুতভাবে ফন্টে লেখা, বাট আই থিঙ্ক ACHIK। তো রঞ্জিংয়ের একদম জাস্ট এক্সিট করার মুখে ছোট্ট রেস্টুরেন্টটা রয়েছে, এইখানটায় আমরা ঢুকেছি এখন নুডলস খেতে। দুটোই অপশন, ভেজ আর চিকেন নুডলস। আমরা চিকেন নুডলসের অর্ডার দিয়েছি, 80 টাকা করে প্লেট। সকালে যদিও ডিম খেয়ে বেরিয়েছি, কিন্তু অফিসিয়াল ব্রেকফাস্টের খ্যাতি পাবে আজকে এই চিকেন নুডলস। একদম ঝিরিঝিরি করে কেটে দেওয়া বাঁধাকপি, তার সাথে ধনে পাতা, আর এদিকে হচ্ছে চিকেন কয়েকটা পিস, বেশ সুন্দর লাগছে। তাড়াতাড়ি খাবো এবার। এইটা এখানকার চিলি সস, এটা দেখছি আদা দিয়ে বানানো, আদা আর লঙ্কা দিয়ে, ডার্ক সোয়া সস, আর এখানে ছিল কাঁচা লঙ্কা, আর এদিকে হচ্ছে কেটে দেওয়া পেঁয়াজ। আমরা দুটো করে ডিম খেয়ে বেরিয়েছি, ও 4টে খেয়েছে, বাকি সবাই দুটো করে। ভেবেছিলাম পৌঁছে খাবো, মাঝখানে তো ব্রেক নিয়ে ভাবলাম যে না, যখন দাঁড়িয়েছি গাড়ি সারাচ্ছে তো মাঝখানে একটু খেয়ে নিই। একটা করে অর্ডার দিয়েছিলাম, সেটা হঠাৎ করে খাওয়ার কম্পিটিশনে চেঞ্জ হয়ে গেছে। 1, 2, 3, দুটো প্লেট আছে এখানে।
4 5 6 7 7 প্লেট ডান হয়ে গেল। কি এত ভালো লেগেছে? ওটা হচ্ছে খিদে প্রচুর, খাই না কেন খিদেটা বেশি। রংজেং রংজেং রংজেং, বাদিক থেকে হচ্ছে দুধনইয়ের রাস্তা। তো এই রাস্তা থেকে আমরা এসছিলাম, এবার আমরা চলে যাচ্ছি এই দিকে সোজা শিলংয়ের দিকে। তো এখান থেকে 189 কিলোমিটার হচ্ছে শিলং, যদি অত দূর আমাদের যেতে হবে না। আমরা যাব এখান থেকে 133 কিলোমিটার। রাস্তাটার আলাদা মজা নিচ্ছি। আগের রাস্তাটা খুব সুন্দর ছিল, কিন্তু যখন থেকে শিলংয়ের রাস্তাটা ধরেছি, এটা টার্নটাও সুন্দর প্লাস চওড়াও রাস্তাটা অনেকটা। রাস্তা আমরা এখন আছি শালং বাজার, শিলং না শালং, SHALLANG। আবার একটা ছোট্ট জনপদ ছিল এখানে, সেন্ডুলি, SEINDULI। ওখানে গাড়িটা একটু স্লো করে নিলাম। বাই দ্য ওয়ে, লাস্ট আপনাদের সাথে কথা বলেছিলাম অলমোস্ট ঘন্টা 2 হয়ে গেল। ডিস্টেন্স এখনো বাকি রয়েছে 59 কিলোমিটার। রাস্তা সিমলেসলি বিউটিফুল, তার সাথে সিনিক ভিউ, ফ্রি ফ্রি ফ্রি। এর মাঝখানে কয়েকটা ইভেন্ট হয়েছে, আমরা সুন্দর করে লিন করতে করতে নামছি। হঠাৎ করে একটা হন্ডা SP শাইন এসে সেও লিন করতে গিয়ে একটা অল্টোতে গুজে দিল। তারপরে শ্রীরূপ হঠাৎ করে নিজে পা স্ট্রেচ করতে করতে হঠাৎ একটা বড় পাথরকে পাতা ভেবে লাথি মারতে গিয়ে গোড়ালিতে চোট খেলো। এই যে ছেলে বেরিয়ে গেল, চালাচ্ছে মিটিয়ার, কিন্তু ভাবছি এটা R15। বাট হ্যাঁ, সেফলি নিজের লেন মেনটেন করছে। এই যে এইটা করতে গিয়ে তখন পাথরটায় লাথিটা মেরেছে। আজকে সকাল থেকে খাওয়া দাওয়া, রাইড সবকিছু মিলিয়ে একদম পারফেক্ট চলছে। আমার ব্যাকগ্রাউন্ডে বাজছে এখন লিঙ্কিন পার্কের গান, মাঝখানে একটু ঘুম পাচ্ছিল, ব্যাস, ইট ডাজন্ট ইভেন ম্যাটার এখন। ও ওয়াও, এটা স্ক্রিপ্টের বাইরে ছিল, এটা একদম সিলেবাসের বাইরের কোশ্চেন এসছে। কাশফুলগুলো একটা হাইপার রাইড হলো। এবার এইখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। ময়রং 54 কিলোমিটার, শিলং 96 কিলোমিটার, নংস্টেন হচ্ছে 7 কিলোমিটার। তো এইখান থেকে আমরা নেবো লেফট সাইডের রাস্তাটা। শিলং এদিক থেকে 95 কিলোমিটার। তো এইদিকে শিলং আর শিলচর দুটোই এখান থেকে যাচ্ছে। শিলচর বাই দ্য ওয়ে 302 কিলোমিটার, 302 কিলোমিটার। এগুলো কি এগুলো কি আরে এগুলো কি, এই সব সিলেবাসের বাইরে আসছে। আমি এরকম ভাবে পাহাড় দেখিনি কখনো। ও লুক অ্যাট দিস, রাস্তাটা গেছে দুদিক থেকে সব পাহাড়গুলো এভাবে নেমে এসছে। যে কোনো রাইডার, যে কোনো মোটরসাইকেল প্রেমীকে আমি ওপেন ইনভিটেশন দিচ্ছি, প্লিজ এক্সপ্লোর দিস রোড, দিস ইজ সো বিউটিফুল। এইটা কি বলবো, লুক অ্যাট দিস। উফ, রাস্তাটা সোজা নেমে গেল, পুরো রোলার কোস্টার রাইডে আছি মনে হচ্ছে। আর হ্যাটস অফ টু দিস মিনি পাওয়ার হাউস, কি পারফর্মটাই না করছে পুরো থ্রু আউট দ্য জার্নি। ওয়াও, লুক অ্যাট দিস। মোফংলুর কি পৌঁছাবো তার আগে যে সমস্ত ল্যান্ডস্কেপ শুরু হয়ে গেছে, অসাধারণ। অনেস্টলি বলছি, আমি প্রচুর পাহাড় দেখেছি, বাট এই টাইপের পাহাড় আমার কাছে একদম নতুন। হয়তো লোকে বলবে বর্ষাকালে আসা উচিত, একটু সবুজ হবে আরো, বাট শেপটা তো চেঞ্জ হবে না। অদ্ভুত সব এরকম, মানে কিরকম কি বলবো আমি জানি না, অদ্ভুত রকম দেখতে। আই হ্যাভ নো ওয়ার্ডস টু সে, দিস ইজ ডিফারেন্ট অ্যান্ড দিস বিউটিফুল। এরকম সুন্দর, মানে ভাল্লুকের লোমের মতো ঘাসে ঢাকা পাহাড় আমার দেখা প্রথম এই মোমেন্টে। অবভিয়াসলি প্রথমবার মেঘালয় এসেছি, তো নর্থ ইস্ট ইজ বিউটিফুল এতদিন শুনেছিলাম, এবার প্রত্যক্ষ করছি। নেক্সট টাইম যখন আপনাকে জিজ্ঞেস করবে কেউ, আরে ভাই আপনি মোটরসাইকেল চালান, লাদাখ গেছেন, আপনি বলবেন আপনি নর্থ ইস্ট গেছেন, অরুণাচল, মেঘালয়। একটু দাঁড়ালাম, আর এখানে ল্যান্ডস্কেপ কিছুটা এরকম কনস্ট্যান্ট, এরকম 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 হয়ে চলে গেছে। বিউটিফুল। আমি বুঝতেই পারছি না কি ছাড়বো কি তুলবো। ল্যান্ডস্কেপটা দেখুন জাস্ট। মেফাংলুর তো এখনো আসিনি, তার আগেই এরকম, নাকি চলে এসছি কিছু বুঝতে পারছি না। গুগল ম্যাপ বলছে এখনো 20 কিলোমিটার দূরে 33 মিনিট লাগবে। যদি তাই হয় তাহলে এটা কি?
জাস্ট এন্টার করলাম জাকরেন। তো শিলংয়ের রাস্তা এবার ছেড়ে দিচ্ছি। এখান থেকে লেফট সাইডে একটা রাস্তা উপরের দিকে চলে যাচ্ছে, ওইটা আমাদের নিতে হবে, একটা ছোট্ট রাস্তা। তো এদিকে হাইওয়ে চলে গেছে শিলংয়ের দিকে, আমরা এইখান থেকে ঢুকছি। রাস্তাটা একটু সরু আর সুন্দর রাস্তা। ল্যান্ডস্কেপ নিয়ে না হয় নাই বললাম, ল্যান্ডস্কেপ তো কনস্ট্যান্টলি বিউটিফুল, ওটা একটা আলাদা এক্সপেকটেশন লেভেল সেট করে দিয়েছে। মৌফংলুর থেকে আমরা এখন 3 কিলোমিটার দূরে রয়েছি জাস্ট। রাস্তাটা এদিকে গিয়েছে, আমরা এই হাইওয়েটা ধরে এলাম, এখান থেকে গ্র্যাজুয়ালি উঠে এসেছি। বাকি ল্যান্ডস্কেপ কিছুটা এরকম। সূর্য এখন দিগন্তের কোণে গিয়ে ঠেকেছে, তাই চেষ্টা করছি সূর্য থাকতে থাকতে একদম সময় মতো জায়গাটায় পৌঁছানোর। অফবিট চেয়েছিলাম, ইয়েস দিস ইজ অফবিট। রাস্তাঘাটই বলে দিচ্ছে, মানুষজনই বলে দিচ্ছে, যেখানে খুব বেশি পর্যটকের পা কিন্তু পড়ে না। বিয়ারিং লাগানো চাকা, কাঠের স্ট্রাকচার, তার মধ্যে কেটে নিয়ে যাচ্ছেন কাঠ। তো ওই সমস্ত বিরল জিনিস সেখানে না আসলে হয়তো দেখা যাবে না। এই যে এখানে একটা মাইলস্টোন একদম জং পরে প্রায় ধ্বংস হয়ে গেছে, দেখানোরও দরকার হয় না মাইলস্টোন। ফাইনালি এখানটা এসে একটা ডাইরেকশন পেলাম, মৌফংলুর হিলস লেক বাঁদিকে। আমরা এখন ওই দিকেই যাবো, কারণ আমাদের বাকি যা যা জিনিস দরকার সব বাঁদিকেই পড়ছে। হোমস্টে, ভিউ পয়েন্ট আর হচ্ছে হিলস লেক, যেটা তিনটেই এদিকে। লেটস গো, চলো। এই ইনস্টাগ্রাম থেকে কি একটা ফেমাস হচ্ছে, তালো তালো, মানে সবাই মুখ থাকতে তোতলা হয়ে যাচ্ছে। আরেকবার শুনি। भैया पे होम स्टे है कहीं पे? स्ट्रेट बहुत दूर है क्या? ओके थैंक यू। कैंडी আছে না তোমার কাছে? ডোনাট, থ্যাংক ইউ। বাবারে রোদে তাকানো যাচ্ছে না, সানরাইজার ডাউন করেও কিছু হচ্ছে না। হোমস্টে বললাম, শুধু বললো সামনের দিকে, বাট এমনি বাকি আর কোনো ভাষা কেউ বুঝতে পারছে না। বা অনেক দিনের স্বপ্ন ছিল এমন কোথাও যাব যাকে আমি বুঝতে পারবো না, তাকে সে আমাকে বুঝতে পারবে না, তাহলে ব্যাপারটা কিরম দাঁড়ায়। অলরেডি পৌঁছে গেছি সেখানে, সামনে দেখতে পাচ্ছি না আমি। ম্যাপ কাজ করা বন্ধ করে দিয়েছে। আমার কাছে তিনটে নেটওয়ার্কই ফেল করে গেছে, ভোডাফোন, এয়ারটেল আর একটা হচ্ছে জিও। भैया यहाँ पे होम स्टे कहाँ पे है? इधर ये वाला है, ये रास्ता इधर यहाँ से नीचे जाना है। और ये कहाँ जा रहा है? व्यू पॉइंट। अच्छा वो एक लेक है ना और लैंडस्केप है, वो कहाँ पे? लेक कहाँ पे होगा? अच्छा ये कब से कब तक, कभी भी आ सकते हैं? बैच करो এখন चलो, लेट हो जाएगा। क्या भैया? एंट्री हाँ कितना है? 50-50 एक बार, 50-50 करके एक बाइक। अच्छा भैया और एक बार नाम बताइए थोड़ा। মৌথারাসান। হ্যাঁ ওকে। আরে তুমি যেটা ওখানে পড়লে সেটাই। হ্যাঁ তখন পড়তে গিয়ে আমি গুলিয়ে ফেলেছি, প্রোনাউন্সিয়েশনটা ডিফারেন্ট তো। তো এই যে নিচের দিকে রাস্তাটা, ওটা চলে যাচ্ছে হোমস্টের দিকে, আর আমরা এইখান থেকে প্রথমেই চলে যাচ্ছি ভিউ পয়েন্টের কাছে। নাম দাদার কাছে শুনেই নিলেন। এবার আমরা যাচ্ছি উপরটা, প্রথমে একটু এক্সপ্লোর করে দিই, তারপর হোমস্টেতে রুম খুঁজতে যাবো। জানি না কোনো রুম পাবো কিনা, বাট ইটস বিউটিফুল। এটা ম্যাটার করে না, চলো রুম পরে দেখা যাবে। হ্যাঁ থেকে যাবো এখানে। ও এইখানটা একটা ইয়ে ভিউ পয়েন্ট টাইপের, এটা কি বলে উপরে যে উঠে দাঁড়ায়? টাওয়ার, ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ার, থ্যাংক ইউ ভাই, আমার মাথা কাজ করছে না। কারণ ওটা ওয়াচ টাওয়ার আছে, ওখানে উঠে দাঁড়াবো একটু। থ্যাংক ইউ भैया। आपका नाम क्या है? मैं हाँ रोलिंग है, रोलिंग रॉली। ओके थैंक यू भैया। লেটস গো। আপাতত এই জায়গাটাকে এক্সপ্লোর করি, যখন চলেই এসছি প্রথমে থাকার জায়গা। ও ম্যান ইট ইজ বিউটিফুল। হিয়ার গোজ দ্য গ্র্যান্ড রিভিল। এদিকটা চলো, এদিকটা।
আমরা যতক্ষণ এখানে পৌঁছেছি সূর্য তখন দিগন্তের উপরে, তাই সন্ধে নামতে বেশিক্ষণ সময় কিন্তু লাগেনি। কিন্তু যতক্ষণ সময় পেয়েছি আমরা মন্ত্রমুগ্ধের মতো জায়গাটাকে প্রত্যেকটা মোমেন্ট এনজয় করেছি। কিন্তু আমরা এটা ভাবতেই পারিনি যে সন্ধ্যা নামার পরেই আমাদের জন্য কিছু ভয়াবহ অভিজ্ঞতা অপেক্ষা করে বসে আছে। মনে আছে তো, এখন থাকার জায়গা কিন্তু খুঁজেও দেখিনি আমরা। এই গল্পটা নেক্সট পর্বের জন্য থাক, একটা ইন্টারেস্টিং অ্যান্ড বেশ লোমহর্ষক স্টোরি আসছে আপনাদের জন্য। স্টে টিউনড, পরের পর্বে দেখা হচ্ছে। এভাবেই লাইক, শেয়ার অ্যান্ড সাপোর্ট করে আমাদের এগিয়ে যেতে সাহায্য করবেন, অ্যান্ড ত্রুটি থাকলে অবশ্যই জানাবেন। বাই বাই।